कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ ना पाए रे, लबों पे जो मोह माया नमक लगाए रे, ना देखे ना जाने ना गाए ना भाई रे। দিশাহারা কেমন বোকা মনটা রে, দিশাহারা কেমন বোকা মনটা রে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। টপিকের সঙ্গে রিলেটেড গানটা বলতে পারবো না, বাট একটা ওয়ার্ড জাস্ট নেব, সেটা হচ্ছে বোকা। বাদ বাকি এই গানটা আমার এত ভালো লাগে, মাঝে মধ্যেই হয়তো তোমরা শুনে থাকবে শুধু এই গানটা করে, এত ভালো লাগে আমার গানটা, কি বলবো, গান পাগল মানুষ তো, কিছু গান বারবার গাইতে ইচ্ছা করে, তো এই গানটাও তাদের মধ্যে একটা। তো টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো, ঘরকন্যাকে নিয়ে কথা বলতে এসেছি। ওনার শাশুড়ির মৃত্যুকে নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে, উনি এমন একটা ক্যারেক্টার যাকে নিয়ে সহসা কন্ট্রোভার্সি করা যায় না, আর উনি নিজে স্বহস্তে ওনাকে এতটা কন্ট্রোভার্সিয়াল টপিক বানিয়ে ফেলেছেন, সজ্ঞানে স্বহস্তে বানিয়ে ফেলেছেন, যা কিনা আর 5টা কন্ট্রোভার্সি টপিকের থেকে কিন্তু বহু 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 ঊর্ধ্বে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কন্ট্রোভার্সিয়াল টপিক তারাই হয় যারা কিনা অলরেডি যাদের কিনা প্রচুর ফলোয়ার রয়েছে বা সাবস্ক্রাইবার রয়েছে, তো ঘরকন্যা কিন্তু তাদের মধ্যে অন্যতম একজন। তো এই ওনাকে নিয়ে যেই কন্ট্রোভার্সিয়াল টপিকটা হচ্ছে, মেন হচ্ছে ওনার শাশুড়ির মৃত্যুকে নিয়ে। আমার মনে হয় ওনার শাশুড়ির আত্মা হয়তো মানে বলে না 13 দিনের কাজ না হওয়া পর্যন্ত চারিদিকে আর কি বিচরণ করতে থাকেন আত্মা। আমার মনে হয় উনিও দেখছেন আর ভাবছেন কি দরকার ছিল আমার মৃত্যুটাকে নিয়ে এইভাবে মানুষ বলছে, কারণ মানুষের বলাটা অযৌক্তিক নয়। হয়তো ওনার আত্মাটাও হয়তো এটা ভাবছে যে স্মরণীয় করতে গিয়ে কন্ট্রোভার্সিয়াল করে দিয়েছে, তাই না? স্মৃতির পাতায় আবদ্ধ রাখতে গিয়ে একেবারে কাটাছেঁড়া করার পর্যায়ে নিয়ে চলে গেছে বিষয়টাকে। তো আমি এখানে কাটাছেঁড়া করতে বসিনি, আমি এখানে যে কটা ভিডিও করেছি এটা নিয়ে মনে হয় 3 নাম্বার ভিডিও ওনাকে নিয়ে যে করছি, আর প্রত্যেকটা ভিডিওই কিন্তু একদম ফুল অফ লজিক দিয়ে ঘেরা। আজকেও তার অন্যথা হবে না। ওনার কমেন্ট বক্সে অবশ্যই পক্ষ বিপক্ষ সমস্ত রকম মানুষ এসে কমেন্ট করছেন, তবে হ্যাঁ, ভিউজ যেটা দেখলাম সেটা কিন্তু একটু হলেও ডাউন হয়েছে, ঠিক আছে? এইবার হতে পারে সানডে বলে কথা, স্যাটারডে আর সানডে একটুখানি ভিউজ কম থাকে, কারণ ছুটি ছাটার বিষয় থাকে, পরিবার পরিজন নিয়ে মানুষ ব্যস্ত থাকে, তো সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় উইকেন্ডের দিন দুটো কিন্তু ভিউজ ডাউন যায়, তার জন্যও হতে পারে। অথবা মানুষ ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে, কারণ সবাই কিন্তু কন্ট্রোভার্সিয়াল টপিক দেখতে পছন্দ করে না। ওনার এমনিতেই প্রত্যেক দিনের ভিডিওতে লাখ লাখ ভিউজ হয়, সেটা তোমরা জানোই, কম করে 3 লাখ তো হবেই, কম করে 3 লাখ, নট এ জোক, তাই না? 3 লাখ মানুষ ওনাকে প্রত্যেক দিন নিয়ম করে দেখছে, তো তারা তো ওনার কন্ট্রোভার্সিয়াল টপিকের জন্য ওনাকে ভালোবেসে দেখছে না, না, ওনার যে লাইফস্টাইল জীবনযাপন উনি দেখাচ্ছেন রেগুলারিটি মেনটেন করে, তার উপরেই বেস করে কিন্তু এই ডেলি গড়ে 3 থেকে 4 লাখ মানুষ ওনাকে দেখেন। আর এই যে কন্ট্রোভার্সিয়াল টপিক একটা উনি নিজে বললাম না সজ্ঞানে স্বহস্তে ছড়িয়ে দিয়েছেন, তার জন্য কিন্তু মিলিয়ন্সে ভিউজ গেছে। এমন না যে কন্ট্রোভার্সিয়াল টপিকেই ওনার যে ভিডিও রয়েছে তাতেই মিলিয়ন্স ভিউজ গেছে, এরকম অনেক ভিডিও আছে ওনার যেগুলো কিন্তু মিলিয়ন ভিউজ গেছে, বাট সেগুলোতে কিন্তু কোনো নেগেটিভিটির টাচ ছিল না সেই ভিডিওগুলোতে, বাট এখনকার ভিডিওগুলোতে কিন্তু নেগেটিভিটির টাচ রয়েছে, আর উনি সেটাকে কোনোভাবেই ঢাকতে পারছেন না, ঠিক আছে? যতই উনি ওনার পরিবারের মানুষজনদেরকে ক্যামেরাতে নিয়ে এসে হচ্ছে তাদের যে একটা সদ্ভাব তাদের পরিবারের মধ্যে রয়েছে একে অপরের প্রতি, সেটা যতই দেখাচ্ছেন, তবুও কিন্তু উনি যেই কাজটা করছেন এই মুহূর্তে সেটা কিন্তু একেবারেই বহু মানুষ কিন্তু সাপোর্ট করছেন না, আর তার ফলস্বরূপ কিন্তু ওনার কমেন্ট বক্সেও দেখা যাচ্ছে, আর তার ফলস্বরূপ কিন্তু ওনার ভিউজটাও দেখলাম তুলনামূলক একটু ডাউন। যখন কিনা ওনার শাশুড়ি মারা গেছে বলে মিলিয়ন ভিউজ হলো, সেটা কিন্তু এখন কমে 7 লাখের কোঠায় নেমে এসেছে। তো এবার আমি যেই বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে দারুণ একটু সেন্সিটিভ বিষয়, অ্যাকচুয়ালি পুরো বিষয়টাই সেন্সিটিভ, তার মধ্যে আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা ওরকমই সেন্সিটিভ বিষয়, ঠিক আছে? প্রথমত বলবো যে ওনার ভিডিওর কমেন্ট বক্সে বললাম তো সাপোর্ট আর হেটার দু রকমের কমেন্টই দেখছি, মানে পজিটিভ কমেন্টও দেখছি এবং নেগেটিভ কমেন্টও দেখছি। পজিটিভ কমেন্ট কর্তারা তারা এই কথাটা বলছেন যেটা কিনা ঘরকন্যা দিদি বলেছেন, যে আমি আমার পরিবারের সামনে সবটাই তুলে ধরি,
তো এটা কেন তুলে ধরবো না, ঠিক আছে? তো এই কমেন্টের সপক্ষেই, মানে এই কমেন্টটাই আর কি সাপোর্টাররা করছে যে আপনি এগিয়ে যান, আপনি এখন একটা বিষয় পেয়েছে তার জন্য আপনাকে ছিঁড়ে খাওয়া হচ্ছে। তো এরকমভাবে সাপোর্টাররা আর কি সাপোর্ট করে যাচ্ছেন, ওনাকে মরাল সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আর যারা নেগেটিভ কমেন্ট কর্তা তারা হাঁপিয়ে গেছেন অ্যাকচুয়ালি, তারা আর কিছু বলতে আসছেন না, ঠিক আছে? কারণ বুঝতে পেরেছেন যে তাদের মতামতের কোনো দাম উনি দিচ্ছেন না, উনি দেবেনও না। উনি ঠিক করেছেন যে উনি পুরোটা বিষয় আর কি সোশ্যাল করবেন, তো সেই কারণের জন্য। আর দেখো, ওনাকে যারা দেখেন তারা লাফড়া ঝাফড়া মানুষ নন, কিন্তু যে এই উল্টোপাল্টা বলে দিয়ে বেরিয়ে যাবে, জঘন্য ভাষা বলে দিয়ে বেরিয়ে যাবে, এরকমটা কিন্তু নন। হ্যাঁ, যারা ওনাকে দেখেন বা যদি সেরকম পার্সন দেখেও থাকেন, তারা কিন্তু ওনাকে অন্তত কমেন্ট করার সময় সেই ভদ্রতাটা মেনটেন করবেন যে নেগেটিভ কমেন্টও যাতে মানুষ দেখতে পারে, পড়তে পারে, ঠিক আছে? তো কেউ এখন আর নেগেটিভ কমেন্ট করছে না, কারণ অলরেডি ওনাকে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে। আর সেই কারণের জন্যই আর কি হয়তো বন্ধই রেখেছে যে না, উনি তো শুনছেন না, দেখছেন না, পড়ছেন না, দেখছেন পড়ছেন কিন্তু শুনছেন না, মানছেন না। এইবার সোশ্যাল মিডিয়ায় ব্লগার হলে পরে তাকে যে সব বিষয় তুলে ধরতে হবে, যে আমি আমার সুখটা দেখাই, দুঃখটা কেন দেখাবো না, ঠিক আছে? এইরকম এক্সকিউজ যারা দেয়, আমি বলবো এগুলো সত্যি একটা মানে আহম্মকের মতন কথাবার্তা। কারণ আমরা সবটা তুলে ধরতে পারি না, ঠিক আছে? আমরা সবটা তুলে ধরতে পারি না। আমাদের কোথাও না কোথাও জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে লাইন টানতে জানতে হয়। আমি যতই ভ্লগার হই না কেন, আমি একটা ভালো জিনিসই তুলে ধরবো। আমি যদি সুখ স্বাচ্ছন্দ্য তুলে ধরি, তার পাশাপাশি আমি দুঃখ, দারিদ্র্য এটা তুলে ধরতে পারি। কিন্তু একটা জন্মের, মানে একটা বাচ্চা জন্ম নিলে যেরকম আনন্দ হয়, সেই আনন্দটা তুলে ধরতে পারি, সদ্যজাত শিশুর চেহারা পর্যন্ত দেখানো হয় না। তোমরা এটা জানো যে সদ্যজাত শিশুর চেহারা কিন্তু ব্লার করে দেওয়া হয়, কারণ একটা বিষয় থাকে। আশা করছি তোমরা বুঝতেই পারছো। ঠিক তেমনি মৃত্যুর পরেও কিন্তু ওই যে মৃতদেহ, এটাও কিন্তু এইভাবে দেখানো যায় না। এটাও কিন্তু দেখানো যায় না। না, এটা কি ইউটিউবের গাইডলাইনের মধ্যে পড়ে? না, এটা মনুষ্যত্বের গাইডলাইনের মধ্যে পড়ে। এটা মনুষ্যত্বের গাইডলাইনের মধ্যে পড়ে যে একজন মানুষ মারা গেছেন, তাকে ওইভাবে তার মৃতদেহটা দেখানো, এটা মনুষ্যত্বের গাইডলাইনের মধ্যে পড়ে, যেটা কিনা ঘরকন্যা দিদি রাখতে পারলেন না, ঠিক আছে? রাখতে পারলেন না। পপুলারিটির ভূত ওনার মাথায় এতটাই চেপে বসেছে যে উনি ভুল ভাল কথা বলছেন, যে পরিবারের লোকজন বলেছে স্মৃতির পাতায় রাখার জন্য, তার জন্য উনি ইউটিউবে আপলোড করছেন, যেটা কিনা সবাই বলেছে যে হোয়াটসঅ্যাপে কি পাঠিয়ে দেওয়া যেত না, বা ভিডিও কল করে কি দেখানো যেত না? আপনার শাশুড়ি কি বলেছে যে আমার এই মুহূর্তটাকে সোশ্যাল মিডিয়াতে, আমার মৃতদেহটাকে তোমরা দেখিও? এরকম কি বলেছিল? শেষ ইচ্ছা কি ছিল এরকম? না, ছিল না। এরকমটা কোনো ব্যক্তিই চাইবে না যে তার মৃত্যুর পরে তাকে নিয়ে এইভাবে মানুষে বলুক, কারণ সেই কাজটা তার বাড়ির লোকজনই করে দিয়েছে। এবার আসি, এই যে ইউটিউব ফ্যামিলির কাছে তুলে ধরছে, আচ্ছা ব্যক্তিগত বিষয় বলেও তো কিছু থাকে। এই যে বললাম যে লাইন টানতে জানতে হবে, হ্যাঁ? তো এই যে নতবা মানুষ ছিঁড়ে খাবেই। আজকে আমার দ্বারা কি ভুল হয়নি? আমার দ্বারাও কিন্তু ভুল হয়েছিল। তোমরা ভেবে দেখো, সেই 1 বছর আগের কথা, প্রায় 1 বছর আগের কথা, ঠিক আছে? এই মার্চ মাস থেকেই কিন্তু আমার ঘরেও একটু অশান্তি শুরু হয়েছিল, আর তার জের কোথায় গিয়ে ঠেকেছিল সেটা তোমরা সবাই জানো, ঠিক আছে? তো আমিও ওই জায়গায় লাইন টানতে পারিনি। এখন কিন্তু আমি শিখেছি কোন জায়গাটাতে লাইন টানতে হবে। শুধুমাত্র নিজের ব্লগিংয়ের ক্ষেত্রে নয়, কন্ট্রোভার্সির ক্ষেত্রেও কিন্তু আমি লাইন টানতে 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 অনেকটা নিজেকে গুছিয়ে নিয়েছি। কিন্তু এত বড় ব্লগার ঘরকন্যা দিদি কিন্তু নিজের লাইন টানতে শেখেনি, ঠিক আছে? লাইন টানতে শেখেনি। ভদ্র মানুষ তো উনি আজীবনই ছিলেন, কিন্তু পপুলারিটির ভূত ওনাকে এই কি যেন বলে, কটাক্ষের সম্মুখীন করেছে, ঠিক আছে? উনি বলেন যে উনি পরিবারের সামনে সবটা শেয়ার করছেন, যেটা বলছিলাম যে প্রাইভেসি মেনটেন করা। আচ্ছা, এই প্রশ্নটা আমাদের মনে আসতেই পারে যে উনি যদি পরিবারের সামনে, মানে ইউটিউব পরিবারের সামনে, ফ্যামিলিতে সব কিছুই শেয়ার করবেন বলে ভাবেন, তাহলে উনি ওনার হাজব্যান্ডের স্যালারির কথা কি বলেছেন? ওনার হাজব্যান্ডের স্যালারি কত সেটা কি পাবলিক জানে? ওনার হাজব্যান্ডের ফোন নাম্বার কি, ওনার ফোন নাম্বার কি, ওনার ছেলে মেয়ে কোন স্কুলে পড়ে, অ্যাকচুয়ালি পুরো ডিটেলসে কি উনি বলেছেন? কারণ পুরোটাই তো ফ্যামিলি।
শাশুড়ি মায়ের মৃতদেহ যদি দেখাতে পারে যে আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করব, ইউটিউব ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করব, তার জন্য আমি দেখাচ্ছি, তাহলে উনি নিশ্চয়ই ওনার হাজবেন্ডের স্যালারির কথা বলেছেন এবং উনি মান্থলি কত টাকা বা কত ডলার রোজগার করেন। অ্যাকচুয়ালি ডলারের হিসাবটা আমরা খুব সহজেই পেয়ে যাই, কারণ $1 মানে কত হচ্ছে তোমার টাকা, ইন্ডিয়ান রুপিস, সেটাও আমরা জানি। কিন্তু আমাদের ভিউজের পরিপ্রেক্ষিতে কয় ডলার আমাদের দেবে সেটা কিন্তু আমরা জানি না। ঠিক তেমনি উনি কিন্তু ডলারই পান। আমরা যেমন ডলারের পরিপ্রেক্ষিতে টাকা পাই, উনি ডলারই পান। তা উনি 4-5 লাখ ভিউজ হলো, তো 4-5 লাখ ভিউজে কত ডলার উনি পেয়েছেন সেটা কি উনি জানান? মানে ওনার ইউটিউব ইনকাম উনি কি জানান? ঘরকন্যা দিদি উনি কি বলেন ইউটিউব ফ্যামিলিতে? বলেন না তো। ওনার পার্সোনাল ফোন নাম্বার কি তোমরা জানো কেউ? বা কেউ কি জানে ওনার যে 1.9 মিলিয়ন আমি সাবস্ক্রাইবার দেখেছি ইউটিউবে শুধুমাত্র, তারা কি জানে? জানে না। ওনার বাড়ির অ্যাড্রেস সেটা কি পাবলিক জানে? না, জানে না। কেন জানে না? কারণ এইগুলিতে প্রাইভেসি নষ্ট হবে, ওনার প্রাইভেসি বিঘ্নিত হবে, সেই কারণে এইগুলি পাবলিক জানে না। অর্থাৎ এই যে উনি পরিবার পরিবার করে লাফাচ্ছেন এবং পরিবারের দোহাই দিয়ে উনি ওনার শাশুড়ি মায়ের মৃত্যু সংবাদ থেকে শুরু করে মৃতদেহ দেখানো, হবিষ্যি দেখানো, এইগুলো যে শেয়ার করছেন, এইগুলো জাস্ট ফর পপুলারিটি অনলি, আর কিচ্ছু না। শুধুমাত্র আরও বেশি পপুলার হওয়ার জন্য, সে হোক না ট্রোলের সম্মুখীন, সে হোক না কন্ট্রোভার্সি, তাতে কি? তাতে আরও বেশি পপুলার হবেন। এখন এটা ওনার কাছে কোনো ম্যাটারই করছে না। একদল বহু সংখ্যক মানুষ, এক দলে বহু সংখ্যক মানুষ ওনাকে সাপোর্ট করবেন, আরেক দলে আরেক ভাগে বহু সংখ্যক মানুষ ওনাকে অপছন্দ করবেন এই জায়গাটাতে। কিন্তু উনি ভুলে যাচ্ছেন যে উনি বহুত বড় ব্লগার হলে পরেও এই যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ওনার গায়ে পড়লো, এটা আজীবন ওনাকে বয়ে বেড়াতে হবে দফায় দফায়। হয়তো সবসময় মানুষ এটাকে নিয়ে বলবে না, দফায় দফায় বলবে, ঠিক আছে? আর এটা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বেশ ভালোভাবেই জানি। তো এটা তো বললাম যে উনি যে পরিবারের দোহাই দিচ্ছে, সেই সত্যিই যদি উনি পরিবারের সাথে সমস্ত কিছু শেয়ার করেন বলেই মৃতদেহটা পর্যন্ত দেখাতে ওনার মনে বাঁধলো না, ওনার আত্মা শিউরে উঠলো না, তাহলে নিশ্চয়ই ওনার বাড়ির অ্যাড্রেসও উনি পাবলিকের সামনে বলে দিয়েছেন, ওনার স্যালারি, ওনার ফোন নাম্বার, তাই না? যাবতীয় পার্সোনাল খুঁটিনাটি সব কিছু নিশ্চয়ই উনি বলে দিয়েছেন। বাদ বাকি যেগুলো কিনা বলা উচিত নয় সেগুলো আমি বললাম না, নতবা উনি পরিবারের দোহাই দিচ্ছেন, তো সেই কারণের জন্যই বললাম। এইবার তোমরা হয়তো দেখেছো যে ঘরকন্যা দিদি হবিষ্যির যে বিষয়টা করা হচ্ছে সেটা পর্যন্ত উনি ক্যামেরাবন্দি করেছেন। আমাদের শাস্ত্র অনুযায়ী এবার এক একজনের মধ্যে এক একটা নিয়ম থাকে। যেহেতু উনি ওনার ছেলে মেয়েদেরকে নিয়ম দেখাতে নিয়ে এসেছেন, সাথে এগুলো বারবার ক্যামেরাতে বলছেনও, তো সেই জন্যই আমি বলছি যে ওনার সন্তানরা ভবিষ্যতে ব্লগিং করবেন, ইউটিউবে সোশ্যাল মিডিয়ার পার্ট হবেন কিনা জানি না, পার্ট হবে কিনা জানি না, হবেন বলছি, হবে কিনা জানি না, বাট যদি হয় তাহলে হয়তো ওনার সন্তানরাও হয়তো এরকমভাবেই সব কিছু সোশ্যাল করবে, তাই না? কারণ নেক্সট প্রজন্মকেও তো শেখাতে হবে। উনি যেমন ওনার বাচ্চা কাচ্চাদের শেখাচ্ছে, ঠিক তেমনি ওনার যখন একটা গতি হবে তখন, কারণ মরতে কিন্তু সবাইকেই হবে, তাই ভেবো না যে আমি ওনার খারাপ চাইছি, এটা একটা মানে কি বলবো, চরম সত্যি কথা বলছি আমি। তো ওনার ছেলেমেয়েও নিশ্চয়ই তাদের সন্তানকে দেখানোর জন্য ওনার বিষয়টাকেও পুরোটা ক্যামেরাবন্দি করবে। তো এবার যেটা বলছিলাম যে উনি ভবিষ্যৎ বিষয়টা ক্যামেরাবন্দি করছেন, শাস্ত্রানুযায়ী আমি যতটুকু জানি, ঠিক আছে, ভবিষ্য কিন্তু কখনো দেখিয়ে খাওয়ানো হয় না। ইভেন ক্যামেরা তো বহুত দূর কি বাত, ঘরের দরজা বন্ধ করে তারপরে ভবিষ্য খাওয়া হয়, ঠিক আছে? ভবিষ্য ঘরের দরজা বন্ধ করে তারপরে খাওয়া হয়। আর এখানে আমাদের ঘরকন্যা দিদি সেই প্রসেসটা পুরো দেখাচ্ছে, মানে ওই নিয়ম কানুন, রীতিনীতি, প্রসেস অর্থাৎ রীতিনীতি, সেটা আমাদের সামনে শেয়ার করছেন এবং সবাই যে দিয়ে যাচ্ছে ফল ফলাদি সেইগুলিও আমাদেরকে দেখাচ্ছে। ওগুলো কিন্তু ভবিষ্যই, ঠিক আছে? তো যাই হোক, এইগুলো দেখাচ্ছে, তো এইগুলোর কিন্তু শাস্ত্র অনুযায়ী বারণ। তাহলে উনি যে কালচার শেখাতে নিয়ে এসছে ওনার সন্তানদেরকে, তাহলে উনি নিজের কালচার সম্পর্কে কি জানে? শাস্ত্র অনুযায়ী উনি কি জানে সবটা? যদি সবটা জানতো, যদি সবটার মান রক্ষা করার মতন মানসিকতা ওনার থাকতো, তাহলে এই মৃতদেহ দেখানো ওনার পক্ষে পসিবল হতো না।
ওনার পক্ষে পসিবল হতো না হবিষ্য খাচ্ছে বা হবিষ্য নিয়ম পালন করছে সেটা ক্যামেরাবন্দি করা, কোনোদিনও পসিবল হতো না। ঠিক আছে, ভদ্রতা বজায় রাখলেই সে যে মনুষ্যত্বও বজায় রাখতে পারবে সেটা কিন্তু কখনোই না। আর তার জলজ্যান্ত উদাহরণ কিন্তু ওনার এই ভিডিওগুলোতে আমরা পাচ্ছি। ঠিক আছে, ওনাকে আঘাত করা, ওনার বিরুদ্ধাচারণ করা আমার একেবারেই উদ্দেশ্য নয়, বাট উনি যেগুলো করছেন সেইগুলো যে মনুষ্যত্বের লাইন ক্রস করে করছেন সেই সম্পর্কেই কিন্তু আমার সমালোচনা করা বা ভিডিও বানানো, যা খুশি তোমরা বলতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয় যে উনি বোঝাতে চাচ্ছেন যে উনি নেক্সট প্রজন্মকে এই সমস্ত বিষয় শেখাতে চাচ্ছেন যে মারা গেলে কিন্তু নিরামিষ খেতে হয়, নো চিকেন, নো এগস, নো মাটন, নো ফিশ, কোনো কিছুই, সব কিছুতেই নো। কিন্তু এইগুলো যে আদৌ ক্যামেরাবন্দি করা যায় না সেইগুলি উনি শেখাতে পারলেন না। উনি কিন্তু ব্যর্থ হলেন এই জায়গাটায়, শাস্ত্রাচারের দিক থেকে উনি কিন্তু ব্যর্থ হলেন। এইবার দুটো চুড়ি, ওটাকে হ্যাঁ পাতের উপরে চুড়ি বলে, একজোড়া চুড়ি ওনার শাশুড়ি মা রেখে গেছেন এবং ঘরকন্যা দিদির ছেলের বউয়ের জন্য, অর্থাৎ নাত বউয়ের জন্য, নাত বউয়ের জন্য রেখে গেছেন। তার সাথে সাথে ঘরকন্যা দিদি বলছেন ওনার একটা শাড়ি দিতে, ওনার একটা চশমা দিতে। ঠিক আছে, এইগুলো চাচ্ছেন স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য। তো চুড়িগুলো যখন হাতে নিয়েছেন তখন বলছে যে হ্যাঁ এখনো মায়ের হাতের ঘাম লেগে রয়েছে, এই যে ময়লা হয়ে রয়েছে না, এটা মানে মানুষ চাইলে ভালো সাজতে পারে না, কিন্তু আগে তাকে ভালো হতে হয়, তারপরে তার সাজতেও হয় না। যদি একটা মানুষ ভালো হয় তাহলে তার ভালোত্ব, তার ভালো মানুষই অটোমেটিক্যালি আমাদের সামনে আসে। আর যে ভালো সাজার চেষ্টা করে তার কিন্তু সেই চেষ্টায় খুদ থেকেই যায়, আর সেই ফাঁকটা কিন্তু আমাদের কাছে ধরা পড়েই যায়। তো ঘরকন্যা দিদির সেই ভালো সাজার প্রচেষ্টাটা কিন্তু ওই মায়ের ঘামকে ময়লা বলে দিয়েছেন উনি। ঠিক আছে, ময়লা বলে দিয়েছেন, আমি শুনলাম আর জাস্ট হাসলাম। তো দেখলাম পাবলিকের কথাতে উনি ভিডিওতে আর কি মিউজিক অ্যাড করা বন্ধ করেছেন। তার মানে উনি সজ্ঞানে স্বহস্তে যে নিজেকে কন্ট্রোভার্সিয়াল জোনে একদম বসিয়ে দিয়েছেন, এটা কিন্তু তার প্রমাণ। ঠিক আছে, এটা তার প্রমাণ। কমেন্ট পিন করা ছেড়ে দিয়েছেন, একটা কমেন্ট পিন করেছিলেন, মানে সব দিকই কিন্তু ওনার নজরে আছে। বুঝতে পেরেছো? শুধুমাত্র শোকগ্রস্ত যে সেটা শুধু ক্যামেরার জন্য আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, নতবা একটা পরিবারের একজন মানুষ মারা গেলে ফোন কোথায় আছে সেটাই মানুষ ভুলে যায়। ফোনটা কোথায় আছে, ফোনটা কোথায় রাখলাম সেটাই মানুষ ভুলে যায়। আর এখানে তো আমাদের ঘরকন্যা দিদি ফোনটাকে সব সময় একদম বগল দাবা করে নিয়েই ঘুরছেন। হায় রে আমার শোক, তাই না? মারা গেছেন এইটুকু, বা পরলোক গমন করেছেন, স্বর্গপ্রাপ্তি ঘটেছে, যে কোনো একভাবে জানিয়ে দিয়ে কিছুদিন আমি ভিডিও করতে পারবো না বললেই কিন্তু হয়ে যেত। উনি পরিবারের কাছে সব কিছু তুলে ধরার নাম করে নিজেকে আরও বেশি নেগেটিভভাবে পপুলার করছেন, ফেসবুক থেকে টাকা ইনকাম করছেন। অনেকে তো বলছে এই যে হঠাৎ করে যে তৎকাল টিকিট কেটে ওনাকে যে আসতে হলো, সেই টিকিটের খরচা উনি তুলছেন। আমি এইসব নিয়ে বলবো না, কারণ খরচা নিয়ে বা টাকা পয়সা নিয়ে আমি বলবো না। আমি বলতে চাচ্ছি যে উনি আরও বেশি পপুলার হচ্ছেন এবং উনি নিজের সজ্ঞানে পপুলার হচ্ছেন, নেগেটিভ ওয়েতে হচ্ছেন, বাট হচ্ছেন। ঠিক আছে, তো যাই হোক, আমার এই কথাটুকুই বলার ছিল। আশা করছি পুরো ভিডিওটাই যুক্তিতে ভরা ছিল, কোনো জায়গাতে পার্সোনাল অ্যাটাক বা ওনার বিরুদ্ধাচারণ করা আমার কোনো মোটিভ ছিল না। আশা করছি সেটা বজায় রাখতে পেরেছি। মনুষ্যত্বের লাইনটা না যে সবার পক্ষে সম্ভব নয়, সেটা কিন্তু ঘরকন্যা দিদি এত বড় একজন ইউটিউবার হয়ে বুঝিয়ে দিলেন। অ্যাকচুয়ালি উনি না আমাদের বেঙ্গলি কমিউনিটিতে একজন পথপ্রদর্শক ছিলেন। ব্লগারদের, মানে এই যে যারা ডেলি ব্লগার, তাদের জন্য কিন্তু একজন পথপ্রদর্শক ছিলেন। আর যারা পথপ্রদর্শক হয় তারা যদি এরকম একটা মেজর মিস্টেক করে ফেলেন না, যেটা কিনা মনুষ্যত্বের লাইনটাকে আরও এক ধাপ নিচে নিয়ে আসে, তখন তার দিকে আঙুল তোলা বা অঙ্গুলি নিক্ষেপ করা বড্ড বেশি স্বাভাবিক। বুঝতে পেরেছো? তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।